আজিজ ভাই, একেবারে একটা বিষয় বলো, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, এটা তাদের নাম ও কণ্ঠ রেকর্ড জামায়াতে ইসলামের কাছে আছে, জামাতের নায়েবে আমির বলছেন। তো এইরকম অনাস্থা নিয়ে একটা মানে অন্তর্বর্তী সরকারের উপরে দেখেন, আসলে নির্বাচনটা কেমন হবে? নির্বাচনটা অভ্যুত্থানের শক্তি যদি এক না হয় নির্বাচন হবে না। ওটা হবে কি হবে না ওই আলোচনা পরে। যদি এখন পর্যন্ত যে জায়গাটাতে আছি তাতে সবাই নির্বাচনের যেহেতু একটা টাইম লাইন ঘোষণা করা আছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, সংবাদ সম্মেলন করছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ডেকে তাদের মতামত দিচ্ছে, তারা বলছে যে সার্বিক প্রস্তুতি আছে। এখন প্রশ্ন হলো, সরকারের ওপর যদি সব রাজনৈতিক দলগুলোর এরকম অনাস্থা থাকে তাহলে ওই নির্বাচনটা কেমন হবে? দেখেন, 14 মাস হলো সংস্কার, ধরেন অভ্যুত্থান একটা ঘটেছে, কোঠার সংস্কার নিয়ে আন্দোলন, শেষমেশ এসে ফেসিবাদের বিলোপ, এর থেকে তৈরি হলো যে সংস্কার। ফেসিবাদের বিলোপ মানে গণতন্ত্র চাই, মানবিক বাংলাদেশ চাই, ওই রাজাকি ভাই বললো খুন নাই গুম না, এগুলো হবে, এরকম একটা সমাজ চাই। হ্যাঁ, এই তো। এখন উনি এত সংস্কারের ডালপালা মেলালেন কেন? যেটা প্রয়োজন নাই সেটাও করে, যেটা প্রয়োজন নাই। তখনই ইন্টেনশনটা মনে হয়েছে যে ইলেকশন উনি দিতে চায় না। হেঁটে গেলে কয় আপনি 5 বছর, হেঁটে গেলে কয় আপনি 10 বছর থাকেন, হেঁটে গেলে কয় আপনি আজীবন থাকেন। আরে ভাই, উনার আয়ু কয়দিন আছে? বয়স এত হয়েছে, 50 বছর এগুলো হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, এখন এই মুহূর্তে আমার কাছে মনে হয় ইউনূস সরকার ষড়যন্ত্র ভিতরে হচ্ছে, এটা ঠিক। এই সরকারের মধ্যে সরকার আছে, এতে কোনো সন্দেহ নাই। হয়তো জামাত থেকে বলা হয়েছে, উপদেষ্টাদের রেকর্ড আছে, তাদের প্রকাশ করা উচিত। রাজনৈতিক দল তো প্রকাশ করে দেওয়া উচিত ষড়যন্ত্র কে করে। কারণ এই সরকার আসলে নির্বাচন দিতে চায়, এটাতে কিন্তু কোনো কনফিউশন নাই। কিন্তু উনি এই অভ্যুত্থানের শক্তি, আপনি বললেন যে সরকারের ভেতরে একটা অংশ আছে তারা চায় না, আপনার দলই বলল সরকারের ভেতরে একটা অংশ ষড়যন্ত্র করছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আর সরকার আবার দিতে চায়, আসলে সরকারের মধ্যে ফ্র্যাকশনটা কোন জায়গায়? না না, সরকারের ভিতরে ডক্টর ইউনূস সরকারের স্টেক আর আরেকজন উপদেষ্টা ধরেন যার স্বামী ওই সাদা পাথর তোলার নিয়ন্ত্রণ করে, এক না। যে এস আলমের প্রপার্টির কেয়ারটেকার, তার স্বার্থ এক না। নসরুল হামিদের, যে নসরুল হামিদেরটা দেখভাল করে, এক না। তারা তো ষড়যন্ত্র করতেই পারে। এই কয়েকদিন যতদিন বেশি টাকা যায়, আমার দিনে এত কোটি টাকা আসবে, সহজ কথা। ষড়যন্ত্র তারা করছে, ষড়যন্ত্র তারাই করছে। এখন আমার বক্তব্য হলো যে এখন জামাত ক্ষমতায় যেতে চায়। জামাত পিআর সিস্টেম করছে, যে এমনি স্বতন্ত্র নির্বাচন করে একবার 1 সিট পাইছে, আর একবার 3 সিট পাইছে। কিন্তু যদি পিআর সিস্টেমে হয়, কোনো জায়গায় 20,000, 30,000, 40,000, 50,000 ভোট আছে। হ্যাঁ, তো এরা তো অনুপাতে অনেক সিট পাবে, ধরেন অনেক সিট পেয়ে যাবে। কিন্তু বিএনপি যদি পিআর সিস্টেম হয়, একক মেজরিটি পাবে না। আমার কাছে মনে হয় একক মেজরিটি বলতে আমি 200 সিট বলতেছি, 151 হইতে পারে, সরকার গঠন করতে পারে। কিন্তু তা আরেকজনের সাথে তো কোয়ালিশন করতে হতো না। কোয়ালিশন ছাড়া 151 হলে গভর্নমেন্ট ফর্ম করতে পারবে। কিন্তু কোনো আইন পাশ করতে গেলেই অন্য পার্টির লাগবে, কারণ 200 সিট লাগবে, 200 জনের সমর্থন লাগবে। এই সমস্যাটা এই জায়গায় দ্বন্দ্বটা কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ পার্লামেন্টে কার কত বেশি সিট থাকবে, পার্লামেন্টে কার কেমন নিয়ন্ত্রণ থাকবে। আর জামাতের হচ্ছে ডুয়েল ওয়ার্ক। একটা হলো 300 সিটে 6 নমিনেশন দিয়ে দিছে, ইলেকশন সেন্টার প্রতি এজেন্ট পর্যন্ত ঠিক করে দিছে। বিএনপি বগল দাবা করে আছে, নমিনেশন দেয় না। আচ্ছা, এখন ধরেন বিএনপি জামাতের কথা বলি, 300 সিটে নমিনেশন দিয়েছে, তখন তো ভাবনাটা কিন্তু পিআর সিস্টেমে ছিল না। তখন তারা সেই ওয়েস্টমিনিস্টার সিস্টেমেই ইলেকশনে ছিল, নাহলে 300 জনের নমিনেশন দিল কেন? এখন পিআর সিস্টেম আছে, এই জায়গায় দূরভূষণী দেখছে। আবার ভারতেও দেখা করতে যায়, আমেরিকায় যা আমাদের সাথে দেখা করতে যায়, এগুলো তো দূরভূষণী। এই জন্যই বলা হচ্ছে যে সরকার এখন তারা নির্বাচন চায় কিনা। হ্যাঁ, আর এনসিপি হচ্ছে কি একটা মাঝ পথে আছে।